উন্মুক্ত লাইব্রেরি লেখনীতে আজদহ সূচনা পর্ব সংখ্যা 13 থেকে 15 পর্যন্ত। অনেকটা অপেক্ষার পর অপারেশন শেষ হয়েছে। অজানা ভয়ে কাতর ছিল তখন অব্দি অম্বেশা। অস্থিরতায় মাথা গরম হয়ে গেছে, ঘাম ঝরছিল। সাব্বির অনেকবার অনেক প্রশ্ন করেছে, জবাব দিতে পারেনি। সেই মুহূর্তে অম্বেশা নিজেই ছিল সাব্বিরের চেয়ে বেশি নির্বোধ। পায়ের অপারেশন শরীরে তেমন ফারাক না ফেললেও অ্যানেস্থেসিয়ার প্রভাব কমে গেছে। প্রচণ্ড ব্যথা হবে, স্বাভাবিক একটা চামড়ার ওপর কাটাছেঁড়া চারটেখানি কথা নয়। সরকারি হাসপাতালে ডাক্তার দৌড়ানির ওপরেই থাকে। অপারেশন শেষে ছোট্ট একটা কথা বললেন, অল ওকে, ব্যাস এইটুকুই। কেবিন খালি নেই। বাধ্য হয়ে ওয়ার্ডে শিফট করা হলো বর্ণকে। খিটখিটে মেজাজ তার, ভারী বিরক্ত অম্বেশার ওপর। সাব্বির বর্ণকে দেখে ভীষণ খুশি। পায়ে ব্যান্ডেজ, এর দিকে একবার চায়, এবার অনেকবার। বর্ণের দিকেও চাইলো। অম্বেশা দুদিকের পর্দা টেনে পাশে বসলো। নমনীয় সুরে প্রশ্ন করলো, কেমন লাগছে? তুচ্ছে সে বর্ণ বলে, মেলা মজা লাগতেছে। থিয়েটারে রং বেরঙের নমুনা দেখাইলাম না, এখন তো তোমারে দেখতাছি। পায়ের মধ্যে ইয়া বড় প্লাস্টার। এত মজা আমি জীবনেও লই নাই। কি যে মজা লাগতেছে তোমার কি কমো। অম্বেশা চোখ বুজে ছোট্ট নিঃশ্বাস ফেলে। হয়তো কোনো পরিস্থিতিতেই বর্ণের কাটকাট কথা থামবে না। হাতে প্রেসক্রিপশন, ওষুধ আনতে হবে, সাথে দুপুরের খাবার। আজ ভার্সিটির ক্লাস কমই করেছে, সাথে অফিস থেকে ছুটিও নিয়েছে। তবে বাড়ি গিয়ে রাখতে হবে। অম্বেশা বলল, সাব্বির তুমি তোমার ভাইয়ের সাথে থাকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। ওষুধ আনতে হবে। সাব্বির মাথা দোলায়। বর্ণ নির্বিকার দৃষ্টি ফেলে অম্বেশার যাওয়ার পানে। তাকে দেখে সুপ্ত মনে একটা প্রশ্ন জাগে, এত কিছু তাও বর্ণের জন্য কেন, কি কারণে? দৃষ্টির বাইরে চলে গেলেই নজর পড়ল তার পায়ে চিনচিনে করে ব্যথা উঠছে। অনুভব করলো এই ব্যথা পা হতে যেন দেহের রন্ধে রন্ধে প্রবেশ করতে শুরু করলো। ব্যথাটা বর্ণের ঠোঁট শুকিয়ে চৌচির, মস্তিষ্কে উৎকট বেদম জেগে উঠেছে। কিছুতেই কাবু হওয়া যাবে না এই পীড়ায়। বেদনার ধরে ফেললে নিজেকে পরাজিত মনে হবে যে। হোক ব্যথা আরও বেড়ে যাক। আজ পরখ করেই দেখবে বর্ণের ধৈর্যের সীমা কতটুকু। নিজেকে বিবেচিত অনুভব করে উপলব্ধি করতে শুরু করে। সাব্বির জিজ্ঞেস করলো, ও ভাই, পাও ব্যথা করেনি? নিজের মধ্যে হারিয়ে বর্ণ বলে ওঠে, হ সাব্বির, কিন্তু ভাল লাগতেছে রে। সাব্বির কি যে আজব ছটফটে অনুভূতি। টান টান করে এক একটা রক্তের মতো এদিক ওদিক দৌড় পারে। অম্বেশা খাবার নিয়ে এসেছে, সাথে তরকারি এবং দরকারি ওষুধপত্র। একটু পর নার্স এসে বর্ণকে ইঞ্জেকশন দিবে। খাবার প্যাক হওয়ার পর চলে গেল ওয়ান টাইম প্লেট এবং গ্লাস কিনতে। সবকিছু হাতে নিয়ে তবেই ফিরতে পথে হাঁটা শুরু করেছে। কিন্তু সময় থামলো। আকাশের দিকে চেয়ে মুচকি হাসলো, যেন এই হাসি তার বাবা মা দেখছে, তাদের বুঝতে চাইছে সে খুব খুশি। স্বস্তির নিঃশ্বাস ফেললো অনেকদিন পর। এত ভালো লাগছে কেন জানা নেই তার, তবে মনের মাঝে অন্যরকম প্রশান্তির দোলা। ভাগ্যিস টাকাগুলো পেয়েছিল, নয়তো কিছু করতে পারতো না। আগামীকাল গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবে, কিছু টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে আসবে। এভাবে ভাবতে ভাবতেই 304 নম্বর ওয়ার্ডে হাজির অম্বেশা। সামনের দৃষ্টিতে চোখ ছানা বড়া। অপারেশন করা পা অন্য পায়ের ওপর তুলে রাজার হালে শুয়ে আছে বর্ণ। অম্বেশা দৌড়ে গেল, তাড়াহুড়ো করে পা নামিয়ে ধমকে বলল, তোমার কি জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? পা তুলে রেখেছো কেন? আমার জ্ঞান বুদ্ধি নাই, যা আইছিল তোমার লগে থাইকা ওইটাও শেষ হয়ে গেছে। আমাকে ইচ্ছে করে বিরক্ত করছো তাই না? তোমার মনে হয় না তুমি আমার লেগে বেশি বেশি বাড়াবাড়ি করতেছো? অম্বেশা জবাব দিল না। নার্সকে ডেকে আনলো। খাবার দেওয়া যাবে কিনা? স্যালাইন শেষ হয়েছে। নার্সের কথা মতো 15 মিনিট পর খাবার দেওয়া যাবে। ততক্ষণে অম্বেশা সাব্বিরকে খাবার দিয়ে বসলো চেয়ারে। ক্লান্ত লাগছে ভীষণ। হুট করে বর্ণের তরফ থেকে অভাবনীয় প্রশ্ন আসে, তুমি খাইবা না? অম্বেশা চাইল বর্ণের পানে, মুখ বর্ণহীন। নিষ্পলক চেয়ে প্রশ্ন করে বোঝা গেল অম্বেশা কোনো জবাব দিল না। নিজের খাওয়ার কথা ভাবেনি এখনো, উল্টো অন্যের পাত্রে খাবার বেড়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলল, তুমি খেয়ে নাও, তোমার ভাইকে খাইয়ে দিতে পারবে না? সাব্বির মাথা দুলিয়ে সম্মতি দিতে যাচ্ছিল, তখনই বর্ণ বলল, আমি ঠ্যাং দিয়ে খাই না, হাত দিয়ে খাই। অম্বেশা গুরুত্ব দিল না এবারও। সাব্বিরের দিকে চেয়ে রইল জবাবের আশায়। বর্ণ ক্যাটক্যাট গলায় বলে ওঠে, আমার হাত সহি সালামতে আছে, নিজের খাবার নিজে খাইবার পারমো, রং তামাশা করা লাগবো না। অম্বেশা সাব্বিরের দিকে চেয়ে প্রশ্ন করলো, আমি বিকালে বাড়ি যাব, রান্না করতে হবে, তুমি থাকবে এখানে? হওয়া পা থাকুম।
আমার আম্মারে কইছি সন্ধ্যায় আইতে, কাম শেষ কইরা আইব। আচ্ছা, কি কাজ করে তোমার আম্মা? আম্মা মানুষের বাড়ি বাড়ি কাম করে, আর আব্বাই রিক্সা চালায়। ভালো লাগে শুনতে যে পৃথিবীতে এখনও সৎকর্ম করে কেউ বেঁচে আছে। অন্যদিকে খারাপ লাগে সৎ থাকার পরও ভালো থাকা যায় না। সাবিরের অবস্থা কঠিন। ঠিক এমন অম্বেষা স্নেহের দৃষ্টিতে তাকায় সাবিরের দিকে। ধুলোবালি মাখা মলিন মুখ, বিকাশ হয়নি তার ঠিক মতো। 17 বছর হলেও দেহ আর আচরণে ছাপ নেই তা। কিছু সময় পর অম্বেষা বর্ণের দিকে তাকায়। নিজে থেকে খাবার নিয়ে খেতে শুরু করেছে। খিচে মুখ কুচকে বারংবার অলৌকিকভাবে মনে হলো ব্যথা হচ্ছে না তো আবার শুধাই নরম গলায় ব্যথা হচ্ছে। ঘাট তাড়ামো করে উত্তর দিল না। ইতিমধ্যে নার্স এসেছে। খাবার শেষে অম্বেষা জানায় ব্যথার কথা। নার্স পেন কিলার দিলেন, বললেন 3 দিন পর ছেড়ে দেওয়া হবে বর্ণকে। এটা শুনে বর্ণ বিরক্ত হলো যেন আকাশ সমান। জব্বার চাচা আজ খাবার দ্রুত নিয়ে যাবেন। জব্বার চাচার ফোনের অন্য পাশ থেকে শুনলেন। ভীষণ ব্যস্ত শোনাচ্ছে অম্বেষার কণ্ঠস্বর। স্বাভাবিকভাবেই প্রশ্ন করেন, আম্মা তোমার তাড়া আছে নাকি আজকে কোনো? হ্যাঁ চাচা, এই বিকেলবেলা নিয়ে গেলে এতগুলো খাবার নষ্ট হইব। আমি কই রাখবো, ফ্রিজ তো নাই। বিষয়টা চিন্তার। আসলে রাতের খাবার বিকালে নিলে নষ্টের সম্ভাবনা আছে। ফোন লাউডস্পিকার রেখে কথা বলছিল অম্বেষা। জব্বর চাচাকে কলে রেখেই ভাবতে লাগলো উপায়। ঠিক তখনই সুদীপ্তা এসে চুলার আঁচ কমিয়ে দেয়। বললেন, এই তোমার তরকারি পুড়ে যাচ্ছে, হুঁশে যেন নেই। দ্রুত কণ্ঠে জব্বার চাচাকে জানায় একটু পর কল করছে। সুদীপ্তা তার চিন্তিত মুখ পানে চেয়ে বলল, তুমি কোনো বিষয় নিয়ে চিন্তিত? না তেমন কিছু না। সুদীপ্তা আশ্চর্য সুরে বলল, আমি তো তোমার বোনের মতো। বলো কোনো সমস্যা হলে যদি পারি সমাধান করতে। তোমাকে যে কদিন যাবৎ দেখছি শুধু খাটুনি করতেই দেখছি। হতাশ চোখে চাইল অম্বেষা সুদীপ্তার দিকে। সুন্দর তার মুখখানা। কেউ দেখলে বলবে বিরাট বড়লোক বাপের সুন্দরী বেটি, তবে বাস্তবতা ভিন্ন। আপন ভেবে বলল, আমাদের মতো মানুষদের জীবনের ওপর নাম পরিশ্রম। তুমি কি হতাশ দিদিমণি? অম্বেষা তরিত হাসলো, বলল, একদমই না, মাঝে মধ্যে ক্লান্ত হয়ে যাই। সুদীপ্তা খুব যত্ন করে অম্বেষার মাথায় হাত বুলিয়ে দিল। বলল, আমি তোমায় সাহায্য করব। বলো কি করতে হবে? আপনি পারবেন না দিদি, আপনার ছোট বাচ্চা। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। সুদীপ্তা জোর করে অম্বেষার হাত থেকে খুন্তি নিয়ে বলে, নিজে নাড়াচাড়া করতে লাগলো তরকারি। বলল, দিদি যেহেতু ডেকে ফেলেছ সেক্ষেত্রে আর কোনো কথা হবে না। কার সাথে কথা বলেছিলে? বলে না যে। কি করতে হবে বলো আমায়। অনেক সময় নিয়ে ভাবলো অম্বেষা, এভাবে কি তার ঘাড়ে চাপানো ঠিক হবে? ছোট বাচ্চা নিয়ে কি পারবে করতে? খারাপ দেখায়। সুদীপ্তা আবার তাগাদা দিল। বাধ্য হয়ে অম্বেষা বলল, একজন চাচা আসবে খাবার নিতে সন্ধ্যা 8টায়। আমি থাকতে পারবো না, হাসপাতালে যেতে হবে। আপনি শুধু খাবারগুলো গরম করে বাটিতে করে তার কাছে দিয়ে দিলেই হতো। মাত্র এইটুকু কাজ পারবো। তুমি চাচা নাম্বার দাও আমায়। আর হাসপাতালে যাবে কেন? কে ভর্তি? অম্বেষা জবাবে বলে, আছে একজন আমার মতোই, যার বৃক্ষভমণ্ডলে কেউ নেই। অসুস্থ মানুষকে ফল খাওয়াতে হয়। মানুষ যদি জাতের হয় তবে তাকে খাওয়াতে কোনো সমস্যা হয় না, কিন্তু বর্ণকে তার স্বজাতি মনে হয় না কিছুতেই। ফল নাকচ করেছে, খাবে না। এসব স্বাস্থ্যকর জিনিস নাকি গা গুলিয়ে আসে তার। অম্বেষা তারপরও কেটে কেটে রাখলো তার সামনে। আজ মুখ থেকে কোনো প্রকার তেরা কথা বেরোচ্ছে না। বর্ণের কথার জবাব দিয়ে তাও তর্কে জড়ালো না অম্বেষা। ফল এগিয়ে দিয়ে বলল, খাও বলে নিজেও বই বের করলো। দুটো চেয়ার নিজের সংসার পেতে বসলো যেন। বর্ণ বলল, সারা রাত আমার লগে থাকবা? প্রশ্ন শুনতেই অদ্ভুত শোনায়, অদ্ভুতের চেয়েও বেশি অদ্ভুত। অম্বেষা অস্বস্তি বোধ করে, বলে, উপায় নেই এছাড়া। বর্ণ থমকে গলায় বলে ওঠে, বাড়ি যাও, আমি নিজেরা সামলাইতে পারবো একলাই। অম্বেষা স্থির নয়নে বর্ণের দিকে চায়। সেভাবেই চেয়ে রইল কিছু সময়। জবাব দিল সময় নিয়ে, বলে, মাঝপথে একা ফেলে যাওয়া মানুষ আমি নই। কে জানে, কোথাও দৃষ্টি গভীর পরিমাপ করতে পারল না বর্ণ। তবে জবাব দিল, আমি তো পথের আগাইতেই চাই নাই। তুমি মাঝপথে কেমনে পৌঁছায় গেলা? অম্বেষা এমনটা আশা করেনি। বর্ণের কাছে সবকিছুই তাসের পাতার মতোই। তাছাড়া অম্বেষা গুরুত্বহীন তার কাছে। তার জন্য একটি পুরো দিবস দিতেও পারে সে। তার কিছু আসে যায় না। হয়তো একপক্ষিকভাবে অম্বেষা তার মলির মুখ দেখে মায়ায় উজাড় করে বলে যাচ্ছে। অম্বেষা নিজের বই আর খাতা বের করলো, ছোট টেবিলে আয়েশ করে বসলো। তারপর নির্বিকার চেয়ে বর্ণ। ভাবসাবগুলো ভালো ঠিক ছিল না। মুখশ্রী তার মতোই বিবর্ণ। কি হলো হঠাৎ এই মেয়ের? সারাদিন পরখ করে অবশেষে প্রশ্ন করল হৃদয়। হাসপাতালে এই বেডে খালি অংশটুকু
মুহূর্তে কোনোই ঠেকিয়ে পড়ার মনোযোগী হয় অম্বেষা। বর্ণ ইচ্ছাকৃতভাবে চেপে গিয়ে জায়গা দিল তাকে। পড়ার নাটক করতেছ জানি, আমার লগে কথা না কয়ার লগেই। নজর বই রেখে অম্বেষা বলে, যে সোজামুখে জবাব দেয় না তার সাথে কিসের আলাপ? তাছাড়াও আমার সামনে সপ্তাহে পরীক্ষা, এমনি সারা রাত বইয়া থাকবা? অভ্যাস আছে রাত জেগে বসে থেকে পড়ার, কোনো সমস্যা নেই, চিন্তা হচ্ছে নাকি? ঠেকা পড়ছে আমার। তাহলে চুপচাপ চোখ বন্ধ করে ঘুমাও। বর্ণ দুহাত মাথার পেছনে একত্রিত করে শুয়ে পড়ল, একদম কোনায় তার বেডে, দেওয়ালের সাথে মিশে যাচ্ছে যেন। জ্যোৎস্না দেখলেও ছোট জানালা হতে। ভাবছে বর্ণ, আজকাল বেশ কিছু কর্মকাণ্ড যা ঘটছে সবকিছু তার ইচ্ছের বিরুদ্ধে। সবচেয়ে অদ্ভুত বিষয়, কেউ তার ব্যাপারে ভাবছে, এ বিষয় মেনে নিতে পারছে না বর্ণ, কিছুতেই না। ভাবনা চিন্তা ছেদ করে ঘটে। মনে হলো অম্বেষা চেয়ে আছে তার দিকে। বর্ণ সেদিকে না তাকিয়ে বলল, আমারে নিয়ে যে তোমার মনে জোনাকি পোকা উঠতেছে, এগুলো থামাও। তুমিও নিঃস্ব, আমিও সঙ্গ। তাহলে সঙ্গে থাকলে ক্ষতি কি? আমি তোমার মতো মজবুত নই, আমি ভেঙে পড়ি, পায়শ্রয়ী। তোমার কাছে যা তুচ্ছ আমার কাছে খুবই প্রিয়, মূল্যবান, প্রয়োজনীয়, আবশ্যক। হাসপাতালের বিছানার মাঝে মাথা পেতে অজ্ঞাত স্বরে তন্ডায় ডুবে যায় অম্বেষা। তখন রাতে 2টার প্রহর, মিটমিটিয়ে তারা ছিল। তারা কোথাও যেন হারিয়ে গেছে। তাদের হারিয়ে যাওয়া দেখে নির্ঘুম বর্ণের দোচোখ নিঃশব্দের সাথে যেন বুক ওঠানামা করছে অত্যাধিক ধীর গতিতে। উন্মাদের ন্যায় অসহ্য পীড়ন অনুভব করছে চোখগুলো। অম্বেষার ঘুমন্ত মুখশ্রীর দিকে মায়া হওয়া উচিত, কোনো সেই অনুভূতিহীন, গায়ে মাখে না কিছুই। আশেপাশে তার মতো অনেকেই ব্যথাতুর। তবে বর্ণ জানতে চায়, কতটা? 2 গুণ, 3 গুণ, নাকি তার বেশি, 1000 গুণ বেশি পীড়া তাদের? তার জন্য বরাদ্দ চাদর অম্বেষার গায়ে উড়িয়ে দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে চোখ বুজে নিল বর্ণ। সন্ধ্যা নামছে ব্যাপক ঢাকা নগরীতে। আকাশ লাল হাওয়া মেখে সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে। তখনও শহরের কোলাহল নিশ্চিত হয়নি। এবার জেনিরে ফেরার পালা। রাস্তায় যানবাহনের গর্জন দূর থেকে কর্ণপাত হয়, আর মানুষের ভিড় একটু একটু করে পাতলা হয়। বাতাসে তখন একটা মিষ্টি শীতলতার পরশ, যেন দিনের ক্লান্তি মুছে দিয়ে রাতের স্বপ্নময়তা গল্প করতে শুরু করেছে। শহরের প্রতিটি ইট পাথরের গায়ে লুকিয়ে আছে অগণিত অজানা বিবর্ণ। তারপরেও মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সেই সন্ধ্যার বাড়ি ফেরার মুগ্ধতা। তুমি আমার মতো একটা মানুষের লাগে এত খাটাখাটনি কেন করতেছ? কখনো কারোর জন্য খাটুনির সুযোগ পাইনি তাই। ঢং মারাও, কুৎসিত ভাষা, ছি। ছন্ন ছাড়া অনুভূতিহীন বর্ণ চেয়ে আছে অম্বেষার দিকে, অর্থহীন চাহনি, বুকের ভেতরে থাকা অনুভূতি উৎপাদনে অকার্য হৃৎপিণ্ডকে বুঝতে পারছে না তাকে। হাসপাতালের বিছানার পাশে বসে অম্বেষা। সারা দিবারাত্রি 2 দিন ধরে এমনই চলেছে তার। নিঃশব্দ যত্নে কেটে চলেছে দিন প্রহর। অম্বেষা যত্নমাখা সেবায় অস্থির হয়ে উঠছে যেন ক্ষণে ক্ষণে। আমারে সারা জীবন ঋণের তলে ফালাইবার চাও? কিসের ঋণ? তোমার ঋণ নেই তো? তোমার কথাবার্তার আচরণ আমার অসহ্য লাগছে। অম্বেষা দায়সারাভাবে কথা উল্টে প্রশ্ন করলো, আচ্ছা তোমাকে ঋণী করলে তুমি ঋণ পরিশোধ করতে? আমারে চিনতে আছে এতদিনে? হ্যাঁ, ঋণ শোধ করার মতো সৎ মানুষ আমি না। স্বাভাবিক সুরে অম্বেষা জবাব দেয়, ঠিক আছে, তা তো কোনো সমস্যা নেই। কি করে এই মেয়েকে এত ধৈর্যশীল করেছে খোদা? অভিযোগহীন সময় কাটছে তার। অম্বেষার মনের গভীরে যে লুকিয়ে আছে আশা দিশা। বর্ণের শূন্য চোখ ভাবশূন্য, জ্ঞান শূন্য। আজকাল পূর্বের অম্বেষার খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে ভারী পরিবর্তন, নাকি বর্ণের রঙে মেখে নিজেকেও রং বদলাচ্ছে? অম্বেষার খাতা কলমে চালাতে চালাতে আকস্মিক হেসে বলে, তুমি বোর হচ্ছ তাই না? মারামারি করতে পারছো না, রংবাজি করতে পারছো না, মাস্তানি করতে পারছো না, কোনোটাই হচ্ছে না। খুব খারাপ লাগছে তাই না? বর্ণ ডান পাশের ভুরু উঁচিয়ে কঠিন গলায় বলে, মজা লইতাছ? মজা কেন নিব? অম্বেষার ভাবসাব নেওয়া যাচ্ছে না। বর্ণ চাইছে সে তার ওপর বিরক্ত হোক, তাক করুক, তর্ক করুক, এতে শান্তি মিলবে তার। কেউ তার প্রতি রাগ বিরক্ত প্রকাশ করলে শান্তি মেলে। তুমি জানো আমি বন্দি থাকার মানুষ না। ইচ্ছা কইরা ঘয়া মাইরা মরিচ ঢেলা দিবার মনে চাইতেছে পিশাচিনি। অম্বেষা পূর্ববার হাসে, বই খাতা বন্ধ করে পাশে রাখলো, সব গুছিয়ে সুন্দর করে। আজকে শেষ দিন, আগামীকাল সকালে ছুটি পেয়ে যাবে বর্ণ। একটু স্বস্তি মিলল বর্ণের ওপর। কোনো প্রকার ভরসা নেই বাড়ি ফেরার পর পাশাপাশি থাকা সম্ভব নয়।
সে যাবে তার আস্তানায় আর অম্বেষা নিজের। তুমি কাউকে কি বেশি ভালোবাসো? বর্ণর সাথে সাথে জবাব দেয়, কেউরেই না, কেউরে ভালোবাসার মতো বদনসিব আমার হয় নাই। অম্বেষা এবার চাইলো বর্ণের দিকে, পরপর পলক ঝাপটায় নিচে চাইলো, মুখ ঘুরিয়ে জানালার বাহিরে তাকিয়ে বলল, আমি তোমাকে গল্প বলি, শুনো? আমি শুনতে চাই না। আচ্ছা বলি, তারপরও, বলে অম্বেষা হেসে ওঠে ঠোঁট কামড়ে। বর্ণের মাথা নষ্ট হয়ে যাবে কিছুদিন পর। সে উপলব্ধি করতে পারছে একা হাসছিল ভালো ছিল, এই মেয়েটা যেন তাকে পাগল করে দিচ্ছে। তুমি আমার জিন্দেগিতে অভিশপ্ত আত্মা। আমি বুঝতেছি না আমার হাতে দিশা বিশা বেশি দিন আছে কি নাই। চুপচাপ মুখ বন্ধ করে কান খোলা রাখো। শুনতে না চাইলেও আমি জোর করে শোনাবো, আমার বলতে ভালো লাগে। এতদিন পাগলের মতো একা একা গল্প করেছি, এখন বর্ণ নামের একটা মক্কেল পেয়েছি। বনের মস্তিষ্কের চেতনা দলভুক্ত হলো যেন আশ্চর্যের চরমে। উচ্চ সীমার ভিতরে অম্বেষার এমন আচরণ ধারাবাহিকতায় চলতে থাকলে তারা লাফিয়ে মরবে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। অম্বেষা বলতে শুরু করেছে। বর্ণ খেয়াল করলো তাকে গল্প করতে নিলে সে চায় শূন্যে। তোমার চেয়ে ভালো বিজনেস মাইন্ড আমার। জানো এই হাই ফাইভ শহরে কিভাবে বেঁচে আছি? জানবে কি করে? আমি বলি, আমার সপ্তাহে 5 দিন ক্লাস থাকে, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। 1:30 থেকে আমার অফিস, বেতন 8,000, রিসিপশনিস্টের কাজ, কোচিং সেন্টারে, মাঝে মধ্যে পরীক্ষার গার্ডও দেই, খাতা সাজাই, প্রশ্ন বানাই, সব মিলে ভালোই। তারপর কি করি জানো? সন্ধ্যা 6:30টায় অফিস শেষ, সেখান থেকে যাই বাজারে। বাজারে আমার পরিচিত সবজিওয়ালা আছে। অম্বেষার কথা মনোযোগ সহকারে শুনছিল বর্ণ। হুট করে পোকা নড়ে উঠলো যেন মগজে, ছটফট করতে শুরু করে। অম্বেষাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, বিয়া বইয়া যাও সবজিওয়ালার লগে, তোমার লগে মানাইবো, সারা জীবন ফ্রি শাকসবজি পাইবা। চুপ করে কথা শোনো, বাংলা দিবে না। বিষম খেয়ে বসে রইল এই আদেশে বর্ণ। নির্ঘাত ছেলে মানুষ হলে একটা চর পড়তো গালে। অম্বেষা আপন মনে বলতে লাগলো আবার, সেখান থেকে সবজি কিনে নিয়ে 7 জন হাদারামের জন্য রান্না করি। তারপর জব্বার চাচা আসে, জেনে নিয়ে যায়। আবার মাসে 10,000 টাকার মতো দেয়। কত হলো? 18,000। সেখান থেকে বাড়ি ভাড়া, যাতায়াত খরচ, খাওয়া দাওয়া, বিশ্ববিদ্যালয়ের খরচ। তারপর আকস্মিক ঠোঁট প্রসারিত করে হেসে উৎসাহিত নিয়ে বলল, জানো আমার দাদির দেওয়া পুরনো একটা সিন্দুক আছে, আমি সেখানে আমার বাড়তি টাকাগুলো রেখে দেই। যদিও খরচ যায় মাস শেষে না হতেও, কিন্তু আমি দিব্য আছি। ছোটখাটো বিষয় তুমি হতে পারো কজন? একজন নারী এই শহরে টিকে আছে, এটাই অনেক ভালো বনের কাছে। তবে মুখে প্রকাশ করলো না। তার মনে যে প্রশ্নটি ছিল সেটি, হাদারাম কারা? অম্বেষা দুষ্টে সে জবাব দেয়, আছে একদল ব্যাচেলার। বর্ণ কেমন যেন লাগলো, ভালো ঠেকলো না ব্যাপারটা। নিম্ন সুরে প্রশ্ন ছুড়ে, ব্যাচেলার আর গোলাই গেরান্দ? অম্বেষা হাসি রেখে মিটমিটিয়ে বলে, ওরা জানে ওদের জন্য জব্বার চাচার বউ রান্না করে পাঠায়। তাহলে তুমি জব্বার চাচার বউ? বলে স্মিত হাসে বর্ণ। আরে ধুর, জব্বার চাচার বউ সেলাইয়ের কাজ করে, উনি চুলোর সামনে বেশিক্ষণ থাকতে পারে না, চামড়া জ্বলে যায়, তাই আমি ওনাদের জন্য রান্না করে পাঠাই। দিলদরিয়া তুচ্ছ কণ্ঠে বলে ওঠে বর্ণ মাথা দলিয়ে। তুমি কি করলে জীবনে? চিটার বাটপারি ছাড়া। বর্ণ বলে, ছি। অম্বেষার মুখ ফুটে আপনা আপনি প্রশ্ন করে, কি? রয়াকার বয়াকার ল? অম্বেষা আবার বর্ণের দিকে হতাশ চোখে তাকায়। নাম শুনে বর্ণ। জীবনের কোনো বর্ণ নেই, কোনো রং নেই, তাকে দেখলেই মনে হয় ধূসর সত্তা, যার কিছুই নেই, আবার অনেক কিছুই আছে। অম্বেষা অবলীলভাবে বলে ওঠে উত্তপ্ত নিঃশ্বাস ফেলে, আমি ভীষণ খুশি আমার এই জীবন নিয়ে, কারোর সাথে কোনো লেনাদেনা নেই, তবে আছে কিছু অপূর্ণতা। তুমি বলো। বর্ণ নিজের কাছে সমৃদ্ধ, বর্ণ নিজের কাছেই পূর্ণ। বর্ণের অপারেশন করিয়ে হৃদয় থেকে ভারী একটা বোঝা নেমেছে যেন, সবে মাত্র বাড়ি গেছে সে। অম্বেষা সেই অবধি যেতে পারেনি, তার দায়িত্ব বড় কাঁধে। সাব্বির আর তার বাবা মিলে বর্ণকে বাড়ি নিয়ে গেছে। পই পই করে সাব্বিরকে বুঝিয়ে দিয়েছে সব অম্বেষা, কোনোভাবে যেন ওকে একা ছাড়া না হয়। সারাক্ষণ আঠার মতো লেগে থাকার কথা আদেশে সাব্বির সদরে গ্রহণ করেছে খুশি মনে। সেও তার ভাইকে পাগলের মতো ভালোবাসে, সাথে থাকতে পারলে শান্তি পায়। আজ সাব্বির ছেলেটার ভালো কাপড় আর জুতো নিয়ে যাবে সে, যেদিন তার
সেদিন তা পরিধানের বস্ত্রের অবস্থা ছিল বেহাল। স্বস্তি নিঃশ্বাস ফেলে পূর্বের সামনে সৌভিককে আর রাগজ এবং হাসি মুখে এগিয়ে গেলে প্রশ্ন করল, কি খবর সৌভিক ভাই, আজ এই রাস্তায়? সৌভিক সময় নিয়ে জবাব দিল, আসছিলাম কাজে। কাজটা কি আমাকে দেখা? থমথম খায় সৌভিক। হতবুদ্ধি হয়ে সৌভিক সেদিকে তাকায়। কথা মনে পড়ে গেল। আপনি হাত থেকে গালটি সরালো। প্রচন্ড রকমের আঘাত পেয়েছিল সেই দিন। অম্বেশা সৌভিকের ভয়ার্ত মুখ দেখে আরো বেগ পেল যেন। বলে উঠল, জানেন সৌভিক ভাই, এই ছেলেটা আমাকে বাঁচালো আপনার হাত থেকে। সে আমার প্রেমিক, গুন্ডা মাস্তান টাইপের। একটা ছেলেকে অল্টারনেট পার্ট করে ফেলেছিলাম আর হাত ভেঙে পঙ্গু করে দেওয়া হয়েছিল প্রতিদিনের জন্য। সৌভিক উল্টো পথে হাঁটা ধরল ধীর সুস্থে। অম্বেশা চেনে তাকে। সে তার মায়ের হাতের মোহরা, ছোটবেলা থেকেই। ভীতু রকমের ছেলে তা বলা যায়। এসে জোরাজোরি করবে। অম্বেশা দু কদম এগিয়ে সৌভিককে বলে, কোথায় যাচ্ছেন সৌভিক ভাই? একটু দাঁড়ান না, জরুরি কথা। আপনার আর আপনার পরিবারের নামে জিটি করেছি। আপনাদের মতলব কখন বদলে যায় মুশকিল বাপু। আপনার আম্মাজানের কানে দিয়েন কথাটা। সৌভিক ভয় দেখাচ্ছে, তার পৈশাসিক আনন্দ হচ্ছে। কিসের জিডি, কিসের কি? যাচাই বাছাই না করে মেনে নিল। মনে মনে বেকুব বলে ক্যাম্পাসে ঢুকে পড়ে। সেখানে আরো দুটি আকর্ষণীয় মুখ, ঝুমা আর রুম্পা। মৃদু হাসি চেয়ে রইল তলোয়ার করা শত্রুর মতোই। শত্রুরা কখনো সুখে পুড়ে শেষ। অম্বেশা স্বাভাবিক এর চেয়ে বেশি খুশি হাসি মুখে ফুটিয়ে তুলল। যাওয়ার পূর্বে তাদের অবাক মুখশ্রী দেখতেও ভুল করেনি সে একবারও। নিজের এলাকায় নিজের গোপরঙ্গ। গলির মুখে দোকানে চায়ে ধোয়া, আহা এক ঝাঁক শান্তি এসে ঢোল দিল। অনেকদিন পর বাহিরের বাতাস বরণের সাথে সাক্ষাৎ বর্ণের। এই শান্তি আর কোথায় মেলে না। এই গলি, এই অলি, আনাচে কানাচে তার জীবনের গল্পের অনবরঞ্চিত সুর বাজে। পুরান ঢাকার এই সন্ধ্যা, এই কোলাহল, এখানে ফেলে আসা প্রতিটি নিঃশ্বাস কাব্যের মতো মধুর। প্রিয় নাস্তা করতে বেরিয়েছিল বর্ণ। তার ব্যথা তোর পা নিয়েই বেরিয়েছে মনে হচ্ছে। আজ বাকারখানি নয়, বরং মোগলাই পরোটা তাকে বেশি টানছে। গ্রানে গ্রানে হোটেলের সামনে এসে দাঁড়ায়, তবে হাত একদম খালি। না কাজে যেতে পেরেছে, না টিউশনিতে। গলা উঁচু করে ডাকলো বর্ণ। বলল, এই রাব্বি। হোটেল থেকে রাব্বি বেরিয়ে আসে। বর্ণকে চিনে সে। এসেই বলে, ক হাতে মালপতি নাই বুঝছস, কিন্তু পেট চুচু করতেছে, মোগলাই খাওয়াবি? রাবি জবাব দিল, টাকা ছাড়া কেমনে কি? আরে দেশ না শালার পুত, দিয়া দিমনি টাকা। ঠিক আছে। মেয়েলি কণ্ঠে দুজনের কথাবার্তার ব্যাঘাত ঘটে। ফিরে তাকালো ডানে। এতদিন দেখা সাক্ষাৎ ছিল না, ফোন আলাপ হয়েছে। জ্বালিয়ে মেরেছে বর্ণকে। অম্বেশাকে দেখে কপালে হাত রাখলো বর্ণ। বিবির করে বলল, আবার টপকাইতে আইসে ওয়ালডা। অম্বেশা রাব্বিকে উদ্দেশ্য করে বলে, ভাই দুটো মোগলাই দিন, আলাদা দিবেন। রাব্বি ভেতরে চলে গেল। অম্বেশা বর্ণের দিকে চেয়ে বলল, কি খবর? পায়ের অবস্থা কেমন? খবর আমার ভালোই আসিল। তোমার দেখে 101 নম্বরের বিপদ সংকেত পেয়ে গেছি। অম্বেশা তার কথায় গুরুত্ব তেমন দিল না, সম্পূর্ণ গুরুত্বহীনভাবেই শুনল। এর প্রেক্ষিতে কোনো জবাব দেয়নি। বলে ওঠে, ওষুধ কিনেছ? বর্ণ বিরক্ত হয়ে উঠল। এক কথা কতবার জিগা এই সেমডি। এতদিন ফোনে চালাইয়া শান্তি পাই নাই, এখন আবার আইছে। না, পাইনি। তাদের তর্কের মাঝে আবার হাজির খাবার। অম্বেশা একটি প্যাকেট নিয়ে নেয় নিজে, আরেকটি বর্ণের দিকে এগিয়ে দেয়। বর্ণ খেপে উঠে বলে, কি চাও তুমি? আমি তোমারে কইছি আমারে খাওয়াও, কেন করতেছো এইসব? আমারে নিজা ভাইব না, ভুল বুঝো তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বর্ণ রুড়ো গলায় বলে, আমি ঠিকই বুঝতেছি আমার কত অস্থির লাগতেছে নিজের কাছে। জানো, আমি কোনোভাবেই তোমার যত্ন মাইনা নিতে পারতাছি না। নিজের কাছে নিজের ছোট লাগতেছে। আমি বর্ণ 2 দিন না খাইয়া বাঁচতে পারি। জিবলা সামলানোর মুরুদ আছে আমার। আর তুমি আমারে জোর করে ঋণের তলে ফালাইতেছো। তুমি আমার অপারেশন করাইছো, আমার পিছনে খাটছো। এসব চিন্তা আমারে ঘুমাইতে দিতেছে না। যে মানুষ খালি পেটে আয়েসে ঘুম দিবার পারি, ওই মানুষ আজ তোমার কারণে ভরা পেটেও নির্ঘুম। এতগুলো কথা বলে লম্বা নিঃশ্বাস ফেললো বর্ণ। অজান্তেই নিজেরকে প্রকাশ করে ফেললো না যেন। তার মাঝে এক বিচলন দেখা যাচ্ছে, প্রবল আত্মসম্মানবোধ বর্ণের। আবার বলে, বিটলামি ফাইজলামি করি তাই বইলা আমারে হালকাভাবে নিবানা। কইলাম আমার জেদ তোমারে নিয়ে ধ্বংস করতে পারে।
সময় আছে, পিছে হাঁটা যাও। বর্ণের এই রূপ নতুন। ভিতরে ভিতরে অন্তর পুলকিত হচ্ছিল। সেই দিন বৃষ্টি স্নান সন্ধ্যায় সিন্ধুক দুয়ার খুলেছিল, কিন্তু সময়ের জন্য আজ আর কথাগুলো অজান্তেই ভালো লাগছে অম্বেশার। ভালো লাগার আছে, বর্ণের রাগ তুঙ্গে যাচ্ছে বলেও বটে। চাই আসো কেন? আমি তোমার পর মনে হচ্ছে যে আমি তোমার ওপর দয়া দেখাচ্ছি। বর্ণ বিরক্তি ভঙ্গিতে দুদিকে মাথা দুলিয়ে অস্থির স্বরে জবাব দেয়, আমি জানি না এত কিছু। আমার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখো। আমি মানুষ ভালো না, সবাই জানে এলাকার। বর্ণ খারাপ, বর্ণ মাস্তান। চোখ বুঝে বিশেষ এক সিদ্ধান্ত নিতে শুরু করে অম্বেশা। মন মস্তিষ্কের মধ্যে তুমুল মতবিরোধ করছে। এই বিবাদকে জয়ী করবে সে, দেখার জন্য অপ্রতিগত প্রয়োজন মনে করলো অম্বেশা। শেষমেশ আকস্মিক অদ্ভুত সিদ্ধান্ত নিল, আমি খারাপের ভয় করি না। করলে হয়তো একই ঘরে শত্রু নিয়ে বসবাস করতে পারতাম না, এই শহরে একা মেয়ে টিকে থাকতে পারতাম না। আমাদের কোনো লেনাদেনা নেই এই সমাজের কাছে বর্ণ। আমার আলাদা দেখা, আমার 5টা মানুষের মতো আমাদের জীবন নয়। তবে প্রতিদিন তোমার সাথে সব কাকতালীয় সাক্ষাৎ ইঙ্গিত করে আমাদের দুজনের একে অপরের সঙ্গ দরকার। আমাদের দুজনেরই আমরা ছাড়া কেউ বুঝতে পারছি না। আমার বলতে একদমই লজ্জা হচ্ছে না, এই ছন্ন ছাড়া ভব ঘুরে আতপাগল বর্ণের চিরসঙ্গী আমি চাই। তোমার জন্য না হোক, আমার নিজের আত্মপ্রকাশের জন্য। একাকিত্ব ভীষণ ভয়ঙ্কর। আমি এই নিস্তবতায় ভুগছি দীর্ঘকাল। এবার না হয় আমার ওপর দয়া দেখাও, হাত বাড়িয়ে দাও, এই ভয়াবহতা থেকে বের করে আনো আমায়। বর্ণ যেখানে থাকে সেখানেই সেকেলে বাড়ি, দেওয়ালে দেওয়ালে শ্যাওলা পড়া, কিছুটা ভাঙ্গর, বারবার এটা ফাটল ধরা সিস্টেমের প্রলেপ। এখন অবধি টিকিয়ে রেখেছে বাড়িটা। দোতলা বাড়ি এইটি। নিচতলায় বসবাস বর্ণ, তার সাথে থাকে ব্যাচেলারদের। সাথের ঘরের বাড়িওয়ালাও থাকেন দোতলা পরিত্যক্ত, মালপত্র বোঝাই করা সিঁড়িতে। উঠবার কায়দা নেই। সিঁড়ির অবস্থা অনেক ভালো তাও না, জোরদস্তা সিঁড়ি, শতভাগ বাধা পেরিয়ে ছাদে গিয়েছে বর্ণ। কাঠের দরজার এক পাশে ভাঙ্গ, অন্য পাশে সংযুক্ত নট বল্টুর অবস্থা আধমরা। বর্ণের মন চেয়েছিল আধ ভাঙ্গা দরজা থাকার চেয়ে না থাকাই ভালো। পায়ের জোরালো লাথি দিয়ে দরজার আরেক পাশটা ভেঙে ছাদে এসে যেতে। সাদা দরজার রেলিং কালোতে পরিণত হয়েছে, সেখানে পা ঝুলে বসে আছে সে। পাশে সিগারেটের প্যাকেট, সে কবে অম্বেশার কাছ থেকে ভুলিয়ে ফুলিয়ে কিনে নিয়েছিল, যত্ন করে রেখেছিল। বেশি খায় না, খেলেই শেষ হয়ে যাবে। আজ ভাতটা খাওয়া হয়নি। অম্বেশার কিনে দেওয়া মোগলাই পরোটা রুমমেটদের সাথে পেট পড়েছে। বর্ণ নিশ্চুপ, কিছুটা স্তব্ধ। পায়ে ক্ষণে ক্ষণে ব্যথা অম্বেশা আবদানের কথা মনে করিয়ে দিচ্ছে। সে সিগারেটের ধোঁয়া মাথায় ঠান্ডা বাতাসে উড়িয়ে যাচ্ছে যেন। ঠান্ডা মাথা ঠান্ডা করার জন্য যে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে সেটা অম্বেশার দেওয়া। ঘিরে ফেলেছে সবকিছু সে। আজ জনসম্মুখে এমন কিছু চেয়েছে যা শুনে বর্ণ এক মুহূর্ত সেখানে থাকেনি। আজ কাজ কামই দিল। মনে সুখে বেতন কেটে রাখবে মালিক, কিন্তু বর্ণ নিজের মর্জির মালিক। এই অশান্ত চিত্ত নিয়ে নিজেকে কাজে যাওয়া যাবে না। হয়তো মালিক রেহাই নেই, চটপট তো খেতেই হবে। এই অস্থির নিয়ে কি করলে কমবে তা কিছুতেই মেনে নিতে পারছে না সে। ছটফট করছে বর্ণ, মাথার চুল খামছে ধরল। তোমারে আমি একটা কথা ক্লিয়ার কইরা বুঝাই, বুঝবা? বাংলায় কমু। ফোন করেছে অম্বেশা, জানতে চেয়েছে খেয়েছে কিনা। 3বার ফোন করেছিল, কেটে দিয়েছে বর্ণ। হাল ছাড়েনি অম্বেশা। অবশেষে রেগে ফোন রিসিভ করে বর্ণ। বলো, আমার কি সমস্যা? আমি জানি না। আমার দিয়া আওয়া সব মায়া দয়া ভালোবাসা আমার পরিস্থিতির কারণ। আমি মনে হয় পাগল। দুনিয়ার মানুষ যে সব জিনিস বেশি বেশি চায়, ওইটা আমি চাই না। এমনকি টেকাও। কেউ আমার লাগে মুখ ফুলাইয়াত বেশিক্ষণ থাকলে আমার ভালো লাগে। আবার বেশি কথা কইলে আমার সহ্য হয় না। এটাই আমার সমস্যা। নিজের অজান্তে কুকুরে রাখলো সে। উন্মুক্ত করো। পারি না, পারতে চাও না। তাহলে কি চাও? আমি যেমন আছি তেমনই থাকবার চাই। হতে পারে আমার সাথে ভালো থাকতে পারো। বর্ণের অধিকার বাড়লো। বুক ধরফর করছে, মাথা দুদিকে জোরে দুলালো। অম্বেশা কথাগুলো যেন অসহ্যকর। কি পাইছো কি আমার মধ্যে? কেন পিছু পড়ছো আমার? অম্বেশা নরম সুরে আওড়ালয়, কিছু পাইনি।
বলে পিছু নিয়েছি। এসব রং তামাশার পেশাল আমার লগে পাইরো না তো ভাই। আমার জীবন এটা আমি একলাই থাকবো। আমি আর কাউরে চাই না, একবারের জন্যও না, কোনোদিনও না। তাহলে তোমার সঙ্গে সঙ্গে আমারও জীবন একাকিত্বে ভয়াবহতে কাটবে, নিঃসঙ্গ। বর্ণ কথার অর্থ বুঝলো না, বিরক্ত সুরে প্রশ্ন করলো, কেন? তুমি একলা কেন থাকবা? শিক্ষিত মাইয়া পড়ালেখা করো, ভালো দেখে একটা পোলা খুঁজা বিয়া করো, ঘর বাঁধলো তোমার আধো ভাঙা ঘরেই বাঁধবো, না হয় না। লম্বা নিঃশ্বাস টেনে নিয়ে ধীরগতিতে ছেড়ে দিল বর্ণ। নাছর বান্দাপনা শুরু করেছে, তালগোল পাকিয়ে যাচ্ছে বর্ণের মস্তিষ্ক। কাজ করা বন্ধ করে দিয়েছে সব। অসহ্য রকমের ভয়, গ্রহণ করার ভয়। অম্বেশাকে জড়াবে না কিছুতেই তার জীবনে। আমার জীবনে ঠিক ঠিকানা নাই। আমারও এমন জিদের লাইগা সামনে থাকলে তোমার গালে সত্যি একটা থাপ্পড় মেরা দিতাম। আমি বুঝি থেমে থাকতাম। আচ্ছা তুমি কি করতা? অম্বেশা চাপা হাসলো। বর্ণের এমন মেজাজ গায়ে মাখলো না। মনের অভ্যন্তরে আশা আছে জয়ী হবার। জবাবে বলল, কলা ধরে মারতাম, পরে মানুষ জড়ো করে গণধলাই খাওয়াতাম। বর্ণ হেসে উঠল, অহংকারী হাসি। বলল সেই সুরে, আমার একলা এলাকা, তোমার মতো 2-4টা চুনোপুটি মাইরা কবর দিয়ে ফেলাইলেও কেউ শব্দ করব না। মরে গেলে তারও ভালো, তোমাকে জ্বালাতন করতাম না, বা জ্বালানোর মতো কেউ থাকতো না, তুমি বেঁচে যেতে। বলি কি, তোমার বাড়ির আঙিনায় দিও, মাঝে মধ্যে আসবো ভূত হয়ে দেখা করতে। বর্ণ বুঝতে পারে অম্বেশা মজা করছে, প্রত্যুরে বলে, মজা লাও? অম্বেশা কথা ঘুরিয়ে বলে, এই কালকে বুড়িগঙ্গার তীরে যাবে, আমি নৌকায় ঘুরবো, তারপর সেখান থেকে বাংলা বাজার যাব। আমরা আগামীকাল দুপুরে হাজির বিরিয়ানিও খাবো, ঠিক আছে? তারপর বিউটি লাচ্ছি, নাম শুনেছি কিন্তু এখনো যাইনি। যাওয়ার মানুষ নেই, একা গিয়ে তো কোনো মজা হবে না। যাবে? বর্ণ কোনো প্রকার চিন্তা ভাবনা ছাড়াই জবাব দিল, না। আচ্ছা আমি 12টায় তৈরি হয়ে থাকবো, কেমন? শক্ত মুখ করে চোখ করে রইল বর্ণ। চোরের ওপর বাটপাড়ি, না বলা সত্ত্বেও চেপে গেল। অম্বেশা ঠোঁট কামড়ে হাসল। কালকে শুক্রবার, কিন্তু আর হ্যাঁ, স্বাভাবিক মানুষের মতো আসবে, পরিপাটি হয়ে, অগোছালো যেন না হয়। জ্যোৎস্না স্নান রাত, শীতকাল আসছে আর কি। শীত আসার পূর্বাভাস, এক অপরূপা ঘ্রাণ ভাসছে প্রকৃতিতে, ঠিক নতুন প্রেমের মতোই অনুভূতি। শিরায় উপশিরায় অদৃশ্য অন্বেষণ, তার সাথে সাক্ষাৎ করার প্রবণে মাখা সুবাসের মতোই মাতোয়ারা। নীরব ফোন কান পেতে অন্তর্ধান। সৌরভ শুকিয়ে গেছে অম্বেশায়, ভালো লাগায় ভরে গেছে চিত্ত। শিরশির করে কেঁপে উঠল যেন। তার ভালো লাগাকে বেগদান করতে এই শীঘ্র মিশ্রিত হাওয়া একটু এসে ছুঁয়ে গেল। উষ্ঠ প্রসারিত হয়ে অর্থহীনভাবে হাসে অম্বেশা। বর্ণ কানে ফোন চেপে রেখেছে, কিছু বলছে না তেমন। সুদীপ্ত এসে দরজায় দাঁড়িয়ে, সাথে তার মেয়ে। দরজায় কর্নারতে অম্বেশা উঠে এলো, দেখলো ঠোঁটের কোণে হাসি দাঁড়িয়ে সুদীপ্তা। মেয়েটিকে আন্টি ডেকে ভেতরে প্রবেশ করে। সুদীপ্তার হাতে বাটি। অম্বেশা বলল, বাহিরে দাঁড়িয়ে কেন আছো দিদি, ভেতরে আসো। অনুমতি পেয়ে সুদীপ্তা ঘরে এলো। অম্বেশার দিকে বাটি এগিয়ে দিয়ে বলল, আজকে মেয়ে বায়না করেছিল ফিরনি খাবে, ওকে বানিয়ে দিয়েছিলাম, তোমার জন্য একটু আনলাম। কি দরকার ছিল? দরকারি সব কাজ করতে হবে নাকি? তুমি আমার প্রতিবেশী, এতটুকু তো করতেই পারি। একা থাকো, কি খাও না খাও জানি না তো। অম্বেশা সুদীপ্তাকে বলল, বসুন, গল্প করি। সুদীপ্তা বসলো, সাথে তার মেয়েও অম্বেশাকে ঘেঁষে বসলো। অম্বেশা তাকে কোলে তুলে নেয়, বলে, এসো তোমার চুলে ঝুটি করে দেই। বাচ্চা মেয়ে মাথা দুলিয়ে সম্মতি জানায়। বাড়ি মিষ্টি আর লক্ষ্মী মেয়েটি। সুদীপ্তা হাসলো দুজনকে দেখে। ঝুটি করা শেষে অম্বেশা ফিরে হাতে তুলে ফিরনি হাতে নিল। খেতে খেতে প্রশংসায় পঞ্চমুখ। তারপর বলল, আমার মাও প্রতি ঈদে রান্না করতেন ফিরনি, জর্দা, সেমাই, কি যে মজা হতো। সুদীপ্তা কথার আক্ষেপে বলে, তো তারা কোথায়, গ্রামে থাকে? হাত থেমে গেল অম্বেশার। কিছু ফিরনি অবশিষ্ট আছে পেয়ালাতে। ঠোঁটে ঠোঁট চেপে নেয় সে। ভেজা ঢোক গিলে মাথা নাড়ায় দুদিকে। অম্বেশার ম্লান মুখ দৃষ্টি অগোচর হয় না সুদীপ্তার। দ্রুত চোখ টিপে বলে ওঠে, আমি ভুল কিছু জিজ্ঞাসা করে ফেললাম হয়তো। তৎক্ষণাৎ হেসে ফেলে অম্বেশা, জবাব দেয়, না দিদি, আমার বাবা মাকে সৃষ্টিকর্তা ভালোবেসে তার কাছে নিয়ে গেছে। এটা সমাজটা সবার জন্য না। সুদীপ্তা মুখ নিয়ে আসে, জবাব করে শব্দ বেরোলো না আর। কিছুক্ষণ নীরব থেকে সুদীপ্তা বলে ওঠে, আমার বাবা মাও থেকেও নেই। কেন?
তোমার দাদাকে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম। এরপর থেকে বাবা, মা, দাদা, দিদির মুখ দেখিনি কখনো। অম্বিশা জানতে চাইলো, কোনোদিন ক্ষমা চাইতে ইচ্ছে করেনি? চেয়েছি, বাবার পায়ে পড়ে ক্ষমা চেয়েছি, কেউ ক্ষমা করেনি। তোমার দাদার পরিবারও 1 মাস আমাদের বাড়িতে রেখেছিল। যখন দেখলো তোমার দাদা সংসার হাল ধরতে পারছে না, তখন তারাও মুখ ফিরিয়ে নেয়। অল্প বয়সে ভুল করেছিলাম দুজনে, এখনো মাসুল দিচ্ছি। অম্বিশা শীতল সুরে শুধায়, সুখী আছেন? হঠাৎ সুদীপ্তার মুখে হাসি ফুটলো। সে হাসিতে প্রাণের অস্তিত্ব ছিল। অম্বিশা বুঝতে পারে কোনো অসুবিধে হয়নি। সুদীপ্তা লাজুক সুরে বলে ওঠে, তার নাম জীবন, তার জীবন, সে আমাদের। দাদা কি করে? গার্মেন্টসে চাকরি করে, নাইট ডিউটি। অম্বিশা গার্মেন্টসের নাইট ডিউটির কথা শুনে বনের কথা মনে পড়লো। সে কোন গার্মেন্টসে কাজ করে সেটা জানা নেই। মন হুট করে দুজনে যোগসূত্র স্থাপন করতে চাইলো। তারপর অম্বিশা মনের ভুল বলে চিন্তা ছেড়ে ফেলে। সুদীপ্তা বলে, তুমি বিয়ে শাদী করবে না? অম্বিশা মিটমিটিয়ে হাসতে থাকে। ভাবলো কিছু সময় নিয়ে, পরক্ষণ জবাব দিলে, করব। ঘাড় কাত করে আগে সোজা করে নেই। অম্বিশা গুনগুন করতে করতে তৈরি হচ্ছে। আজ গায়ে দিয়েছে তার খুব সুন্দর একটি কালো রঙের ড্রেস। জব্বার চাচার স্ত্রীর বানিয়ে দিয়েছিল উপহার হিসেবে তাকে। প্রসাধনী সামগ্রী তেমন নেই, যা আছে তেমন ব্যবহার করে নিজের মতো সাজলো। কপালে কালো রঙের টিপ দিতে ভুলেনি। ফোনের ঘড়িতে দেখলো 12টা বাজতে 10 মিনিট বাকি। বর্ণকে একটা ফোন করা উচিত। ফোন হাতে তুলে নিল। কলবেলায় ছন্নছাড়া নামে সেভ করা নাম্বারটিতে। হাত পা চড়িয়ে ঘুমাচ্ছে বর্ণ। ঠোঁট ফাঁকা হয়ে আছে, অল্প আওয়াজে নাক ডাকছে। আকস্মিক ফোন বাজতেই উঠেছে ধরপড় করে। চোখ খুলতেই মাথায় ঝিমঝিমানি শুরু হলো। বুকে হাত রেখে শ্বাস ফেললো। বাটন ফোন হাতে নিয়ে রিসিভ করে রাগী ঘুম ঘুমিয়ে কণ্ঠে বলে, কি সমস্যা? তুমি এখনো ঘুমাচ্ছ? তো কি করবো বাল, ঘুমাবো না? আজকে ঘুরতে যাওয়ার কথা ভুলে গেলে? আবার ধপাস করে শুয়ে পড়ে। কপালে হাত রাখে, পরক্ষণে চুল খামচে ধরল এক হাতে। আমি যাবো না। রেডি হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, লোকজন কেমন করে তাকাচ্ছে। 5 মিনিটে গলির মোড়ে হাজির হও বলে রাখলাম। আমি আইতাম না, খাড়াই থাকো। রাস্তায় কেউ রে ভাল লাগলে ওর লগে যাইওগা। বলতে বলতে কেন ফোন কেটে দিল অম্বিশা। বর্ণ খিচে চোখ খুঁজে সেভাবে বন্ধ করে শুয়ে রইল কিছুক্ষণ। নিজের কথা মতো গলির মোড়ে হাজির অম্বিশা। ঘড়ি দেখছে বারবার। আধ ঘন্টা চলল হতে। বর্ণের কোনো খোঁজ নেই। কোলাহলপূর্ণ শহর নাজিরা বাজার, ঐতিহ্যের পূর্ণ ইংরেজি আমলের মতো এখনো দৃষ্টি কারে ঘোড়ার গাড়িগুলো। হাজির বিরিয়ানির সুগন্ধ চড়াচ্ছে চারদিক। দুপুরের সময় জামপেট পেশ পুড়ে মন শান্ত হতো যেন খেলে। এই সুস্বাদুর তুলনা হয় না গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি। খেতে একবার অনন্ত ঠান্ডা করার পালা। ধীরে পদচলন। এবার বিউটি লাচ্ছির স্বাদ নিতে গেল বর্ণ অম্বিশা। বর্ণের মুখে রুচিটা পূর্ণ। অম্বিশা আধ ঘন্টার অপেক্ষা করিয়েছে। পরিপাটি নয়, বরং অন্য রকমের থেকেও আরো অগোছালো হয়ে এসেছে বর্ণ। অম্বিশা খুশি দেখে দাও দাও আগুনের মতোই দৃশ্যমানে চলছিল যেন বর্ণ সর্বাঙ্গ। নাজিরা বাজার থেকে বেরিয়ে বাংলা বাজার উদ্দেশ্যে রওনা হলো। বাংলা বাজারে বইয়ের সমারোহ। বাংলার দুধারে সাজানো বই আর বইয়ের দোকান জ্ঞানের আলোয় উচ্ছ্বসিত। ঐতিহ্যের গ্রান মিশিয়ে হঠাৎ অম্বিশার চোখ গেল সাদা রঙের যাত্রীবাহী গাড়ির দিকে। প্রশ্ন করলো, এই সাদা গাড়িগুলো কি? বর্ণ রুক্ষ গম্ভীরভাবে জবাব দেয়, মুড়ির টিন। অম্বিশা হাস্যজ্জ্বল মুখ কুঁচকে গেল। এটা আবার কেমন নাম? এইটাই নাম, এসো চড়ি। বর্ণ ঘুরে তাকায়। তার চোখ রাঙানি দেখে থমে গেল অম্বিশা। ইচ্ছে করে অনেকটা জ্বালাচ্ছে তাকে। বেশ বড়সড় এই গাড়িটি, নিচেই ঝুঁকে দিবে, তাই থেমে গেল। দেখলো বর্ণ এগিয়ে যাচ্ছে। উঠে বসলো গাড়িতে। ভরমুখ চাইলো অম্বিশার দিকে রাগী দৃষ্টিতে ইশারা করতে আসতে। অম্বিশা ঠোঁট কামড়ে হেসে তৎক্ষণাৎই গেল। বুড়িগঙ্গার তীর ধরে ঢাকার প্রাণ বয়ে চলেছে। নদীর জল রোশনারি ঝলমলে, মানুষের আনাগোনা ব্যাপক। তবে আজ অম্বিশার মন উদ্দীপ্ত। এটি স্মৃতির শহর, যেখানে লেখা আছে তার হাজারো স্মৃতি। সুখের শহর, যেখানে সুখ ছিল, মধ্যে এসেছিল দুঃখের ভার। আজ তাতে মনে হচ্ছে স্বস্তি মিলবে আবারও। এই শান্তি যেন বর্ণের হৃদয়ে রেখাপাত করেছে। এই শহরে গড়ে ওঠা নতুন গল্প দাগ কেটেছে চিত্ত গভীরে। আমার পেছনে পাগলা কুকুরের মতো বাইজা থাকা ছাড়ো। জীবনে আর কোনো উদ্দেশ্য নাই তোমার? না, নয়াকারে না।
একটা চটকানা দেই, গাল পেতে দিল অম্বেশা। বলল দাও। ওই দেখো সামনে পুলিশ দাঁড়িয়ে সিগারেট টানছে। শালা আমার জীবনটাই ঠাটা পড়া। কোন জন্মের পাপ পোহাইতেছি আল্লাহর মালুম জানে। শহরে সন্ধ্যা নামছে। তামাশায় অম্বেশার রদগহ্বরের আকাঙ্ক্ষা জাগলো। বর্ণচি আছে সামনে, সারি সারি নৌকা দিয়ে। ধ্যান নেই অম্বেশার কোনো কাজকর্মে। হুট করে অনুভব করলো কিছু, চক্ষু গোল গোল হয়ে উঠল, চঞ্চল হলো, অস্থির আবার ঘিরে ধরলো। অম্বেশা অবলীলায় অধিকারবোধ মাথা নুইয়ে তার কাঁধে।